সোমবার ১৪ মে ২০১৮ সাল রাত্রি ৮:২০ ইংল্যান্ডের এমার্জেন্সি নম্বরে একটি কল আসে। It's emergency. Oh, hiya. I think we've been burgled and my wife's been attacked. What's the address? We're on number 35, the Avenue in Middlesbrough, Linthorpe. Right, is that where your wife is now? Yeah, well, I've just come home. I was just out. I went to get something to eat and see the lads at work and get my laptop. And I've come home and the house is ransacked. And she's just on the floor. She's got duct tape all over her and she's like unconscious. And she's non-responsive. No, Jess, come on, baby, wake up. We've got Mitesh. Listen to me, please. Baby, wake up. পুলিশ এসে দেখে ৩৪ বছর বয়সী জেসিকার মৃত্যু হয়েছে। ৩ বোনের মধ্যে বড় জেসিকা প্যাটেল ১৯৮৩ সালে ইংল্যান্ডের লিডসে এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করে। সেখানেই সে জয়েন্ট ফ্যামিলির মধ্যে বেড়ে ওঠে। শান্ত স্বভাবের জেসিকা ছিল হাসিখুশি মানুষ। সে বলিউড সিনেমা দেখতে খুব ভালোবাসত। স্বপ্ন দেখত তারও জীবন হবে এরকমই এক প্রেমকাহিনীর মতো। জেসিকা ২০০৫ সালে লেইচেস্টারের ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়। এখানে পড়ার সময় সে মিথেশ প্যাটেলের সঙ্গে ৬ মাসের সম্পর্কে জড়িয়ে পড়ে। দুটি পরিবারের যোগাযোগ থাকায় মিথেশের সঙ্গে তার ছোটবেলা থেকেই পরিচয় ছিল। ২০০৫ সালে জেসিকা স্নাতক হয়। ওই বছরই তার মা মারা যান। মা মারা যাওয়ায় সে খুব ভেঙে পড়েছিল। এই সময় মিথেশ তাকে সঙ্গ দেয়। তারা পুনরায় সম্পর্কে জড়িয়ে পড়ে। জেসিকা ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে ফার্মেসি পড়ার জন্য ভর্তি হয়। এখানে মিথেশও ফার্মেসি পড়ত। সে জেসিকার ১ বছর সিনিয়র ছিল। এই সময় মিথেশ জেসিকাকে বিয়ের জন্য জোরাজুরি করতে থাকে। ২০০৯ সালে তাদের বিয়ে হয়। জেসিকা ইংল্যান্ডের হ্যালিফ্যাক্স শহরে মিথেশের পরিবারের সঙ্গে থাকতে শুরু করে। বিয়ের পর মিথেশের আসল রূপ বের হয়। সে জেসিকার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে থাকে। ২০১০ সালে জেসিকার ঠাকুরদা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। কিন্তু জেসিকাকে তার ঠাকুরদার সঙ্গে বাড়িতে দেখা করার বা সেখানে থাকার অনুমতি দেয়নি মিথেশ। শুধুমাত্র হসপিটালে ভর্তি হওয়ার সময় দেখা করার অনুমতি ছিল। এর জন্যে একবার গাড়িতে যাওয়ার সময় কথা কাটাকাটি হওয়ায় মিথেশ তার গায়ে হাত তুলেছিল। জেসিকা মিথেশের এই আচরণ সম্বন্ধে বাড়িতে জানালেও তারা এটা জেসিকার ভুলের জন্যই হচ্ছে বলে উড়িয়ে দেয়। জেসিকা ধীরে ধীরে এর সম্বন্ধে বলা বন্ধ করে দিয়েছিল। তার বোনের কথা অনুযায়ী হাসিখুশি স্বভাবের জেসিকা দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছিল। পার্টিতে এলে সে সব সময় ঘড়ির দিকে তাকাত এবং বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করত। তাকে নিয়ে সব সময় ঠাট্টা তামাশা করত মিথেশ। মিথেশের মায়ের সঙ্গেও তার প্রায়শই মনোমালিন্য হতো। সে বলতো তার শাশুড়ি তাকে কখনোই পছন্দ করে না। এই সবের মধ্যে থেকেও জেসিকা বারবার নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সে মা হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু বিবাহের অনেক বছর পরেও তার সন্তান হয়নি। এর জন্যেও মিথেশের পরিবার সবসময় জেসিকাকেই দোষারোপ করত। জেসিকা ও মিথেশ হ্যালিফ্যাক্স থেকে মিডলসব্রোতে চলে যায়। ২০১৫ সালে জেসিকা আইভিএফ পদ্ধতির মাধ্যমে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরপর ৩ বার আইভিএফ ট্রিটমেন্ট ব্যর্থ হওয়ার পর অবশেষে ৪র্থবারে সফল হয় আইভিএফ ট্রিটমেন্ট। ২০১৫ সালে জেসিকা ও মিথেশ মিডলসব্রোতে একটি ফার্মেসি চালু করে। ২০১৬ সালে তারা সেখানে একটি বাড়ি কেনে। দোকানেও মিথেশ নানা কারণে জেসিকাকে হেনস্থা করত। উত্থান পতনের মাধ্যমে তাদের সংসার এগোতে থাকে। ৩ বার আইভিএফ ট্রিটমেন্ট ব্যর্থ হওয়ার কারণে জেসিকা খুব ভেঙে পড়েছিল। ৪র্থ ট্রিটমেন্ট সফল হওয়ায় সে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই আনন্দের ঠিক পরের দিনই তার জীবনে ঘটে যায় সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। জেসিকার মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে। ফরেনসিক রিপোর্টে উঠে আসে শ্বাসরোধ হওয়ার ফলে জেসিকা মারা যায়। এমন জোর দিয়ে তার গলা টেপা হয়েছিল যে তার কণ্ঠনালীর হাড় ভেঙে যায়। জেসিকার মৃত্যুতে মিথেশ খুব ভেঙে পড়ে। জেসিকার পরিবার তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে এসেছিল। কিন্তু জেসিকার মৃত্যুর ৩ দিন পর এমন এক খবর আসে যা শুনে তার পরিবার স্তম্ভিত হয়ে যায়। খুনের সন্দেহে মিথেশকে গ্রেপ্তার করে ক্লিভল্যান্ড পুলিশ। তার নাটক ধরা পড়ে যায়। তদন্তে উঠে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বাচ্চা না হওয়ার জন্য মিথেশের পরিবার জেসিকাকে দায়ী করলেও মিথেশের এক সহকারী দেখে ফেলে সে শুক্রাণুর সংখ্যা কমানোর ওষুধ নিচ্ছে। সিসিটিভিতে ধরা পড়ে মিথেশ ও অন্য একজন পুরুষের অন্তরঙ্গ মুহূর্ত। মিথেশ ছিল একজন গে। বেশ কয়েকজন পুরুষের সঙ্গে তার সম্পর্ক ছিল। এর জন্যে সে গ্রাইন্ডার অ্যাপ ব্যবহার করত। এখানেই তার সঙ্গে পরিচয় হয় অমিত প্যাটেলের। তাদের সম্পর্ক তৈরি হয়।
বিয়ের আগে এবং বিয়ের কিছুদিন পর্যন্ত জেসিকা মিথেশের সমকামিতা সম্পর্কে অবগত ছিল না। সে তার এক সহকর্মীকে বলে, মিথেশের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক তেমন জোরালো নয় এবং মিথেশ হয়তো একজন গে। 2012 সালে সে তার এক খুড়তুতো বোনকে জানায় যে তার ও মিথেশের মধ্যে প্রায় 10 মাস ধরে কোনো যৌন সম্পর্ক নেই। সে এও বলে, মিথেশ নাকি ফোনে ঘণ্টার পর ঘণ্টা কোনো এক পুরুষের সঙ্গে কথা বলে। ফ্যামিলি মিটিংয়ে তাদের ঝামেলা নিয়ে কথা হলেও জেসিকা এ বিষয়ে সেরকম কিছু বলেনি। উল্টে তাদের সম্পর্কের অবনতির জন্যে মিথেশের পরিবার জেসিকাকেই দোষী সাব্যস্ত করে। এদিকে অমিত ও মিথেশের সম্পর্ক দিন দিন বাড়তে থাকে। অমিতেরও বিয়ে হয়েছিল, কিন্তু ডিভোর্স হয়ে যায়। অমিত ডিভোর্সের পর 2016 সালে ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া চলে যায়। মিথেশও অস্ট্রেলিয়া চলে গিয়ে অমিতের সঙ্গে পরিবার গড়ার স্বপ্ন দেখত। মেসেজে যোগাযোগ থাকলেও তারা মাঝে মধ্যেই দেখা করত। 2017 সালে তাদের ফার্মাসির এক কর্মচারী সিসিটিভিতে মিথেশ ও অমিতের অন্তরঙ্গ দৃশ্য দেখতে পায়। তদন্তে উঠে আসে যে মিথেশ বেশ কয়েক বছর ধরেই জেসিকাকে মারার নানারকম পরিকল্পনা করত। তার সার্চ হিস্ট্রিতে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সে জেসিকাকে মারার পরিকল্পনাটি অমিতকে বলেছিল, যদিও এ বিষয়ে অমিতের সম্মতি ছিল কিনা তা সঠিকভাবে জানা যায়নি। জেসিকার হত্যার দিন অর্থাৎ 14 মে সে পুলিশকে বলেছিল যে সে বাইরে থেকে এসে দেখে কেউ তার ঘরে ঢুকেছিল এবং জেসিকা মাটিতে পড়ে আছে। কিন্তু তার উপর পুলিশের সন্দেহ বেড়ে যায় যখন তারা বাড়িতে কোনোরকম জোর জবরদস্তি ঢোকার চিহ্ন খুঁজে পায়নি। তারা কাপবোর্ডে সিসিটিভির হার্ড ড্রাইভ রাখার জায়গায় সেটি পায়নি। সেটি মিথেশের বেডরুম থেকে পাওয়া যায়। সিসিটিভির রেকর্ডিং দেখার পর পুলিশ একরকম নিশ্চিত হয়ে যায় মিথেশই জেসিকার হত্যাকারী। সিসিটিভিতে দেখা যায় বিকেল 3:30 নাগাদ মিথেশ জিম থেকে বাড়ি আসে। জেসিকা 7টা নাগাদ ফার্মেসি থেকে বাড়ি আসে। সাতটা 44-এ মিথেশ বাড়ি থেকে বেরোয়। আটটা 15-ই সে বাড়িতে ফিরে আসে। তৃতীয় কোনো ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। আইফোন হেলথ অ্যাপের তথ্য তদন্তে অনেক সহায়তা করে। জেসিকার হত্যার পর মিথেশের ফোনে অনেক অ্যাক্টিভিটি রেকর্ড হয় যা প্রমাণ করে যে সে জেসিকাকে খুন করার পর ঘরগুলি এলোমেলো করে, যার মাধ্যমে সে প্রমাণ করতে চেয়েছিল বাড়িতে কেউ চুরি করার জন্য ঢুকেছে। কিন্তু বিপরীতে জেসিকার ফোনে সেরকম কোনো অ্যাক্টিভিটি রেকর্ড হয়নি। শুধুমাত্র 7:40 নাগাদ 14টি স্টেপ রেকর্ড হয়। এই সময় মিথেশ জেসিকার ফোনটি বাইরে ফেলেছিল চুরির ঘটনাটি প্রমাণ করার জন্য, কিন্তু তার এই মিথ্যা ধরা পড়ে যায়। জেসিকা বাড়ি আসার পর মিথেশ তাকে ইনসুলিন ইনজেকশন দেয়। এর ফলে জেসিকা প্রায় অবশ হয়ে যায়। তার চোখের সামনেই মিথেশ ঘর এলোমেলো করে। এরপর প্লাস্টিক ব্যাগ দিয়ে তার মুখ ও গলা চেপে ধরে। জেসিকা প্লাস্টিক ছিঁড়ে শ্বাস নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। শ্বাসরুদ্ধ হয়ে সে মারা যায়। কিন্তু কেন সে এই খুন করেছিল? মিথেশ জানত তার পরিবার কখনোই তার সমকামী সম্পর্ক মেনে নেবে না। এজন্যে সে জেসিকাকে বিয়ে করে এই সত্যটি পরিবারের কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু অমিতের সঙ্গে সম্পর্ক গভীর হওয়ার পর জেসিকা তার কাছে এক বড় বাধা হয়ে দাঁড়ায়। জেসিকাকে হত্যার পর আইভিএফের মাধ্যমে তৈরি করা ভ্রূণ নিয়ে সে অমিতের সঙ্গে এক নতুন পরিবার গড়ার স্বপ্ন দেখেছিল। তদন্ততে এও জানা যায় নানা রকম ইন্স্যুরেন্স এর মাধ্যমে জেসিকা মারা যাওয়ার পর মিথেশ প্রায় 2 মিলিয়ন পাউন্ড পেত। তার ফার্মেসি থেকেও লুকানো প্রায় 27,000 পাউন্ড উদ্ধার হয়। এত টাকা নিয়ে সে নিশ্চিন্তে অস্ট্রেলিয়ায় অমিতের সঙ্গে থাকতে পারত। নিজের স্বার্থ সিদ্ধির জন্যে সে জেসিকাকে এভাবে ব্যবহার করতে চেয়েছিল।